আলাইকুম। আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে গত 10 মাস পেরিয়ে বাজেট সময় চলে এসছে এবং গত 2 তারিখে মাননীয় অর্থ উপদেষ্টা একটা ছোট্ট ব্রিফিংয়ের মাধ্যমে জাতির উদ্দেশ্যে বাজেট পেশ করেছে এবং এই ধরনের সংসদ ছাড়া বাজেট করবার ইতিহাস বাংলাদেশে আসলে আরও আছে। তো আমরা জাতিকে মনে করিয়ে দিতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টাতে দেশের দায়িত্ব নিয়েছে সেই সময়টাকে আমাদের মাথায় নিতে হবে। কারণ হচ্ছে যেই বাজেট করা হচ্ছে এবং যেই বিষয়গুলো আমরা আলোচনা করছি সেটার কনটেক্সট যেন আমরা ভুলে না যাই। গত বছরের আগস্টে যখন 16 বছরের স্বৈরাচার পালিয়ে গেছে, 2টা বড় ধরনের আশঙ্কা দেশে বিদেশে করা হয়েছিল। তার ভিতরে একটা হচ্ছে যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ লেগে যেতে পারে, কারণ দেশের অর্থনীতিকে একদম ভেঙে ব্রোকেন স্টেট যেটাকে বলে আর কি, ভেঙে টুকরো করে দিয়ে গেছে। আপনারা দেখেছেন যে শ্বেতপত্র কমিটি পরিষ্কার করে বলেছে যে কিভাবে প্রতি বছর 16 থেকে 20 বিলিয়ন ডলার করে পাচার হয়েছে। একটা পরিবার 25-30 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে। তো এই আশঙ্কার জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আসলে কোনো দুর্ভিক্ষ হয়নি। দ্বিতীয় যে আশঙ্কা করা হয়েছিল সেটা হচ্ছে যে হাজার হাজার লক্ষ লক্ষ লাশ পড়বে, বিরোধী দলের নেতাকর্মীরা এই খুন খারাপিতে মেতে উঠবেন এবং যেটা আওয়ামী লীগ বারবার আশঙ্কা করেছিল যে এই গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে, সেটাও হয়নি। তো সেই পরিবেশ পরিস্থিতি বিবেচনাতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিয়েছে সেখানে তারা কিন্তু কিছু যৌক্তিক দার্শনিক কিছু বাস্তবতা তুলে ধরেছে, যেটা শুধু প্রবৃদ্ধি অর্জনের বাজেট না। এই বাজেটের কেন্দ্রে হচ্ছে মানুষের অধিকার এবং গণতন্ত্রের যে পুনর্যাত্রার একটা স্বপ্ন আকাঙ্ক্ষার কথা বলা হয়েছিল 24-এর গণঅভ্যুত্থানে, সেই আকাঙ্ক্ষা যেন ফুটে ওঠে। এবং সেই নিরিখে আমরা এটাও বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে দেশে কোনো নির্বাচিত সরকার এবং সংসদ নাই, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসে কথা বলেন, পরামর্শ করেন। সেই বাস্তবতায় আমরা দেখেছি এবং ওনাদেরকে প্রশংসাও করেছি। কিন্তু বাজেটের মতো একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা রাজনৈতিক ক্যালেন্ডারে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট, সেখানে তারা কোনো অংশীজনের সাথে এই বিষয়ে পরামর্শ করেন নাই। আপনারা দেখে থাকবেন, যেটা মনে রাখবার কথা, যে বিভিন্ন সময় বাজেটের আগে দেশের বিভিন্ন অংশীজনের সাথে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আলোচনা পর্যালোচনা করা হয় এবং ডায়ালগের আয়োজন করা হয়। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেট নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনবিআর এর চেয়ারম্যান সহ রাজনৈতিক দলগুলোর সাথে একটা সভা করবেন, পরামর্শ করবেন এবং পরামর্শের ভিত্তিতে একটা বাজেট প্রস্তাব করবেন। কারণ আপনারা বুঝতে পারছেন যে আগামী ডিসেম্বর থেকে শুরু করে যে কোনো সময় বাংলাদেশে নির্বাচন হবার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই বাজেট বাস্তবায়নের দায়িত্ব এবং দায় কিন্তু একটা নির্বাচিত সরকারের উপরেও পড়বে। অতএব নির্বাচিত সরকার যে বাজেটটা করে নাই, দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে, জবাবদিহিতা কিন্তু নির্বাচিত সরকারকে নিতে হবে। অতএব সেই জায়গাতে ফরেন সার্ভিস একাডেমিতে যে বিভিন্ন বিষয়ে যে আলোচনা হয়, যমুনাতে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হচ্ছে, সেই রকম মডেলে এই বাজেট নিয়ে কথা বলার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমরা মনে করি যেটা এখনও খুব বেশি বিলম্ব হয়ে যায় নাই, মাত্র প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে ঈদের ছুটির পরে আপনার ইমিডিয়েটলি আমরা আহ্বান করব সরকারকে যে অংশীজনদের সাথে আপনারা বসবার ব্যবস্থা করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর এর চেয়ারম্যান এবং অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা থেকে শুরু করে যারা আছেন, এবং এই ক্যাবিনেটেই ন্যূনতম 4 জন প্রফেশনাল অর্থনীতিবিদ আছেন, একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে। তো আমরা বোধ করি তাদের সামনে বাজেট নিয়ে সিরিয়াসলি আলোচনা হওয়া দরকার। হলে যেটা হবে, এই বাজেটকে জাতীয় বাজেট বলা যাবে সংসদ নির্বাচিত সরকার না থাকবার পরেও। অতএব এই ঘাটতিটা পূরণ করা আমরা জরুরি বলে মনে করছি। বাজেটে আর একটা সবসময় বড় বিষয় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে বাজেটে সবসময় কত টাকা আয় হবে, কত টাকার ডেভেলপমেন্ট প্রজেক্ট আসতেছে, এডিপির সাইজ কত, প্রবৃদ্ধি কত হবে, এই কেন্দ্রিক আলোচনাতে বাজেটটা আটকে যায়। অথচ বাজেটের আলোচনা হওয়া দরকার ছিল আসলে মানুষের জীবন, যে আমার কি পরিমাণ গরিব মানুষ থেকে খেয়ে আগামী বছর ভালো থাকবে, আমার কৃষক যারা এই দেশে ফসল ফলায় তার সার পেতে, তার কীটনাশক পেতে, তার কৃষি ঋণ পেতে কত সুবিধা হবে, আমার নিম্নবিত্তের মানুষ যারা ওএমএসের ট্রাকে করে দাঁড়ায় আপনার 6 ঘন্টা 8 ঘন্টা পরে 2000 টাকার পণ্য কেনে, তাদের এই পণ্য কেনাটা কতটা সম্মানিত হবে, তাদেরকে ট্রাকে দাঁড়াতে হবে না, তারা একটা দোকান থেকে এই জিনিসটা কিনতে পারবে।
অতএব সেই জায়গাগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার বরাদ্দ দিয়েছে, কিন্তু বাস্তবায়নের কোনো রূপরেখা আমরা এখানে দেখতে পাইনি। সরকার এখানে অনেকগুলো খাতে সংস্কার প্রস্তাব করেছে, যেমন তারা প্রফেসর ইউনূসের একটা বিশ্ববিখ্যাত মডেল আছে 3-0 3-0 পৃথিবী, যেই পৃথিবীতে উনি আকাঙ্ক্ষা করেন, উনি স্বপ্ন দেখেন যে কোনো মানুষ বেকার থাকবে না, কোনো বায়ু দূষণ থাকবে না, কোনো দারিদ্রতা থাকবে না, কোনো গরিব মানুষ থাকবে না, এরকম একটা পৃথিবী উনি দেখেন। এরকম 3-0 ওয়ার্ল্ড উনি কল্পনা করেছেন। বাজেটেও প্রধান অর্থ উপদেষ্টা এই বিষয় নিয়ে কথা বলেছেন। কিন্তু সেই 3-0 বাংলাদেশটা কিভাবে অর্জিত হবে, এই স্টেপটা, এই রোডম্যাপটা আমরা বাজেটে দেখতে পাইনি। প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতিকে ডিল করবার কথা বলা হয়েছে, কিন্তু প্রবৃদ্ধি আমরা ইন্টারন্যাশনাল যে ক্রেডিট রেটিং এজেন্সি আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF অলরেডি বলেছে ইজ বিলো 4%, 3.97 ধরেন এরকম একটা পার্সেন্টের কথা বলা হচ্ছে, যেটা আগামী বছর 4, 4.5, 5 পর্যন্ত উঠতে পারে। এবং এই ভারসাম্যটা কিভাবে করা হবে? সরকারের পরিকল্পনা ছিল যে এই মাসে তারা আপনার ইনফ্লেশন কমিয়ে 8% নিয়ে আসবে, কিন্তু এটা তারা পারে নাই। সরকারি হিসাবে এটা 9-এর উপরে এখন। তাহলে সেই জায়গাতে যে মনিটারি পলিসি যে চেঞ্জ করা দরকার এবং কোথায় কোথায় চেঞ্জ হবে তার কোনো গাইডলাইন আমরা এখানে দেখতে পাই নাই। তো সেই জায়গাতে আমরা আশা করি যে অর্থ উপদেষ্টা যে আগামী দিনগুলো যেগুলো আসছে, সপ্তাহগুলো আসছে, এখানে তারা সেই গাইডলাইনটা তারা প্রকাশ করবেন। এরপরে হচ্ছে যে আমাদের বাজেটের যে আয় 5 লক্ষ কোটি টাকার উপরে মানে বলা হচ্ছে তারা আয় করবে। কিভাবে করবেন এটা? এই আয়ের লক্ষ্যমাত্রা তো আমরা গত দশক পর দশক দেখতে পাচ্ছি। আমার রেভিনিউ কালেকশন কখনোই 3,25,000 কোটি টাকা বেশি হয় নাই। তো সেইখানে আমার প্রবৃদ্ধিকে বলা হচ্ছে এটা 4% পেরোবে না। তা আমার যখন 6.5% প্রবৃদ্ধি ছিল, তখনও তো আমার আয় 3.5 লক্ষ কোটি টাকা হয় নাই। তাহলে আমার প্রবৃদ্ধি কমে যাচ্ছে বলা হচ্ছে, সবাই বলছে, সেখানে আমার আয়টা বাড়বে কোত্থেকে? তাহলে কি আপনি যেটা আমরা দেখতে পাচ্ছি নিউজগুলোতে যে প্রতি 1 লক্ষ টাকায় 30,000 টাকা ট্যাক্স দিতে হবে, আপনি কি ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে 30% করে কর দেবেন? তাহলে এর মধ্য দিয়ে মধ্যবিত্তের মানে ব্রিদিং স্পেসটা কোথায়, দম নেওয়ার জায়গাটা কোথায়? এবং মধ্যবিত্তকে যে স্কুইজ করছেন এবং করে যাচ্ছেন, সেইটাকে আপনি সোশ্যাল সেফটি নেট, আমাদের যে কল্যাণ ভাতাগুলো আছে, সেই ভাতাগুলোতে মধ্যবিত্তকে আপনি ঢুকাতে পারছেন কিনা? এবং পারবার জন্য বারবার বলা হচ্ছে যে ন্যূনতম মাসিক আয় 50,000 টাকা যাদের আছে তাদেরকে আপনার করের বাইরে রাখেন। আমরা বারবার এই দাবিটা করেছি। তাহলে সেটা হচ্ছে বছরে 6 লাখ টাকার মতো আসে। কিন্তু সেই দাবির প্রেক্ষিতে দেখলাম মাত্র 3.5 লক্ষ টাকা যেটা ট্যাক্স থ্রেশহোল্ড ছিল, সেটাকে 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তকে এই যে কল্যাণ ভাতা এবং জীবনটাকে আরামদায়ক করবার যে মানে ম্যাপ করা, সেই ম্যাপিংয়ের ভিতরে আমরা এটা দেখতে পাচ্ছি না। ব্যয়ের একটা বড় জায়গা যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি, আমাদের সবচেয়ে বড় ব্যয়ের জায়গা হচ্ছে আপনার বেতন ভাতা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা বেতন আছে ধরেন 1 লক্ষ কোটি টাকার উপরে। তাহলে আপনি বলছেন যে ডিজিটালাইজেশন করা হচ্ছে এবং হবে প্রত্যেকটা জায়গাতে, তাহলে আমার সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যাও তো কমাইতে হবে। 1 কর্মকর্তা কর্মচারী দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব বলে আমরা বারবার বলেছি। সেটা যদি আপনি করতে পারেন, তাহলে আমার প্রায় 9-10 বিলিয়ন ডলার প্রতি বছর খরচ করতে হচ্ছে এই বিশাল রাষ্ট্রকে পরিচালনা করতে, যেটা আসলে কোনো প্রয়োজন নাই। সেখান থেকে যদি আপনি এটা 3 বিলিয়নে নিয়ে আসতে পারেন, 2 বিলিয়নে নিয়ে আসতে পারেন, তাহলে আমার এখান থেকে 5-7 বিলিয়ন ডলার খরচ সেভ করা সম্ভব। যেই খরচটা আপনি কৃষককে দিতে পারবেন, আমাদের জ্বালানি খাতে ভর্তুকি দিতে পারবেন, জ্বালানি সম্পদ আহরণ, গ্যাস আহরণ, তেল আহরণের পিছনে আপনি খরচ করতে পারবেন, এবং দেশের যে কোটি কোটি দরিদ্র মানুষ আছে তাদের পিছনে আপনি খরচ করতে পারবেন। কিন্তু সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না। খরচের একটা বড় খাত হচ্ছে আপনার 1 লক্ষ কোটি টাকার উপরে 12-13 বিলিয়ন ডলার খরচ হবে ঋণ শোধ করতে, যেটা হচ্ছে আওয়ামী আমলের যে ঋণ, দেশি এবং বিদেশি 200 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এবং ইতিমধ্যে আমরা সরকারকে ধন্যবাদ পাওয়ার যোগ্য যে গত 10 মাসে তারা 12.5-13 বিলিয়ন ডলার ইতিমধ্যে ঋণ পরিশোধ করেছে, এবং জ্বালানি খাতের ঋণ তারা প্রায় পুরোটা পরিশোধ করে দিয়েছে ইতিমধ্যে। এবং আগামী বাজেটে, এই প্রস্তাবিত বাজেটে আপনার গত বাজেট থেকে প্রায় 4.5-5 বিলিয়ন ডলার তারা ইতিমধ্যে সেভ করে ফেলেছে। যে চলমান প্রজেক্টগুলো ছিল সেখান থেকে তারা খরচ কাট করেছে, খরচ বাঁচিয়েছে এবং দুর্নীতির পথগুলো দূর করেছে। সেখান থেকে তারা কিন্তু 4 বিলিয়ন ডলার ইতিমধ্যে সেভ করে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে দিয়েছে, এবং যেটার কারণে তারা সামারে তেল গ্যাসের যে ফ্লো থাকার কথা, শিল্পাঞ্চলগুলোতে নিরবিচ্ছিন্নভাবে তেল গ্যাস দেওয়ার যে আয়োজন থাকার কথা, সেইটা তারা দিচ্ছে।
আমাদের আর একটা বড় খরচের খাত হচ্ছে আপনার সোশ্যাল সেফটি নেট, যেটাকে বলছি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, তারপরে হচ্ছে বিধবা ভাতা, দুস্থ ভাতা, এরপরে এই যে শিশুদের, বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের যে উপবৃত্তি দেওয়া হচ্ছে, এই যে হরেক রকমের রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয়। কিন্তু এই ভাতার ভিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবার পেনশনের টাকাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। পেনশনের টাকাটা তো সোশ্যাল সেফটি নেটে পড়তে পারে না, এটা তো আপনার কর্মচারীদের ন্যায্য টাকা, তারা যে টাকাটা তাদের বেতন থেকে ইনভেস্ট করেছে, রাষ্ট্রকে দিয়েছিল সেই টাকাটা। তো সেই টাকাটা আপনি কল্যাণ ভাতার ভিতরে কিভাবে নেন? তা আমরা বোধ করছি যে এটাকে অ্যামেন্ড করে এই টাকাটা হচ্ছে জেনুইন যারা টাকা পাওয়ার যোগ্য দুস্থ মানুষ যারা আছে, গরিব মানুষ, তাদের পিছনে পরিকল্পিতভাবে খরচ করবার ব্যবস্থা করা দরকার। এরপরে হচ্ছে আমরা মনে করছি তথ্য উপাত্তের একটা সংশোধনীর ব্যাপারে আমরা বারবার বলছি যে বাজেটের যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে, বাজেটের যে সাইজ তৈরি করা হয়েছে, খরচের যে খাত, এটা প্রথাগত গত বছরগুলোতে যেভাবে চলে আসছে ফ্যাসিবাদী আমলের, এইটা কি সিম্পলি কিছু কারেকশন করে বর্তমান আমলারা, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা মিলে রিভাইজ করে দিয়েছে? তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা যে বলছি যে বাংলাদেশের জনসংখ্যার সংখ্যাটা সঠিক না, আমাদের প্রবৃদ্ধির যে শতাংশ সেটা সত্য না, আমরা যে বলছি আমাদের আমদানি রপ্তানির তথ্যগুলো সঠিক না, আমরা যে বলছি যে আমাদের রিজার্ভ কারেকশন করতে হবে, আমরা যে বলেছি যে আমাদের মাথাপিছু আয় যেটা দাবি করা হচ্ছে এটা সত্য না। তো এই যে এত এত মিথ্যাচারের তথ্য গোলমালে হয়ে আছে বাংলাদেশে গত 16-17 বছর থেকে, সেটাকে কারেকশন না করে, সেটাকে সংশোধন না করে কিসের ভিত্তিতে আমি একটা পরিকল্পনা করছি? কারণ আমি জানি না যে আমার কতটা মুখ আছে, কতজন মানুষকে আমাকে খাওয়াতে হবে। বলা হচ্ছে আমার নাকি 9 কোটি মেট্রিক টন আমাকে চাল আমদানি করতে হবে। কিসের ভিত্তিতে বলছেন? আপনি তো জানেন না আপনার জনসংখ্যা কি 17 কোটি, 21 কোটি না 22 কোটি? আপনি জানছেন না যে আসলে আপনার মাথাপিছু আয় $3000 বলা হচ্ছে, আসলে কি এটা $1500 বেশি? আমরা বলা হচ্ছে যে আমাদের অর্থনীতির সাইজ হচ্ছে 400-450 বিলিয়ন ডলার, আসলে কি তাই? অনেকে বলছে এটা $300 বিলিয়ন বেশি হবে না। কোনটা সত্য? অতএব এক্সপোর্টের ব্যাপারে, রেভিনিউ কালেকশনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের তথ্য, তারপরে এলসি খোলার তথ্য এবং এনবিআর এর তথ্য মিলছে না। তাহলে আসলে আমার কয় টাকা আয় হচ্ছে, কয় টাকা ব্যয় হচ্ছে, এই তথ্যটাও তো আপনি সংশোধন করেন নাই। অতএব এই বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে ফ্যাসিবাদী আমলের যে মিথ্যাচারের গালগপ্পওয়ালা তথ্য পরিসংখ্যান দিয়ে বারবার জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে, সেই তথ্য সংশোধন না করে যেই বাজেট আপনি প্রস্তাব করছেন, এই বাজেটটা আখেরে জনগণের জন্য কল্যাণকর হবে না বলে আমরা বোধ করছি। এরপরে হচ্ছে যে আপনার আরেকটা বড় দিক যেটা বাজেটে, আগামী বছর আপনারা জানেন যে আওয়ামী লীগ আমলে করা যে বাংলাদেশে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে এটা মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে। একইভাবে আমরা বলছি যে এই এলডিসি গ্র্যাজুয়েশনের প্ল্যানটা সুইসাইডাল হবে, আত্মঘাতী হবে। কারণ সিম্পলি আমার রাষ্ট্র, আমার প্রতিষ্ঠান, আমার যে তথ্য প্রযুক্তি ব্যবহারের যে হার, আমার ইন্টারনেট, আমার জনশক্তি, আমার জনবলের যে দক্ষতা, এর কোনোটা এই প্রস্তুতি আমাদের নাই যে আমরা একটা মধ্যম আয়ের দেশ হইতে পারবো। এটা একটা মিথ্যা গল্পচার। যেভাবে আপনার নোবেল পুরস্কারের লোভে শেখ হাসিনা 13 লক্ষ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দিয়েছে, ঠিক এমনিভাবে মধ্যম আয়ের দেশ হবার যে গল্প, এই গল্প থেকে আমাদেরকে সেফগার্ড করতে হবে। কারণ মধ্যম আয়ের দেশ হওয়াটা একটা যৌক্তিক জায়গায়, যে জায়গাটাতে হচ্ছে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসছে। কিন্তু আমরা যখন মধ্যম আয়ের দেশে চলে যাব, সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য, ঋণে, আপনার রপ্তানিতে, আমদানিতে আমরা যে সুবিধাগুলো পাই, এই প্রত্যেকটা সুবিধা হচ্ছে আমরা সুবিধা থেকে বঞ্চিত হব। আমাদেরকে দুনিয়ার বড় বড় ব্যবসায়ীদের সাথে, বড় বড় দেশগুলোর সাথে তখন প্রতিযোগিতা করতে হবে। তো যেই প্রতিযোগিতার জন্য আমি প্রস্তুত না, সেই প্রতিযোগিতার পিচে আমাকে খেলে 4-6 মারবার যে আয়োজন করা হচ্ছে, আমরা বোধ করছি যে এই পরিকল্পনাটা সাসপেন্ড করা দরকার। এই বাজেটেও দেখলাম অর্থ উপদেষ্টা ধরে নিয়েছেন যে আগামী বছর নভেম্বরে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করছি, তাই এই ধরনের বাজেট করা দরকার। এবং এই জন্য যেটা করেছে, ব্যবসায়ীদেরকে যে ট্যাক্স প্রণোদনা দিত বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, এই প্রণোদনা কমিয়ে এনে ট্যাক্সের পরিমাণ বাড়াচ্ছে যেন তারা আন্তর্জাতিকভাবে কম্পিটিটিভ হইতে পারে। কিন্তু কিভাবে কম্পিটিটিভ হবে? যেই দেশে ইন্ডাস্ট্রিতে গ্যাস নাই, তেল নাই, দক্ষ জনবল নাই, আইটি জানা লোক নাই, আপনি কিভাবে ওভারনাইট তাকে শুধুমাত্র ট্যাক্স বাড়ানো কমানোর মধ্য দিয়ে এলডিসির জন্য যোগ্য করবেন? আমরা বোধ করছি যে এই কাজটা হবে আত্মঘাতী হবে বাংলাদেশের জন্য। বরং এই এলডিসি অ্যাপ্লিকেশন সাসপেন্ড করে দেওয়া দরকার।
আমাদের মধ্যমায়ের দেশ জোর করে হবার দরকার নাই। এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে, দেশের জন্য ক্ষতিকর হবে, আমার বিনিয়োগের জন্য ক্ষতিকর হবে, আমার জব ক্রিয়েশনের জন্য ক্ষতিকর হবে, কর্মসংস্থানের জন্য ক্ষতিকর হবে। তাই এই পরিকল্পনা বাদ দিয়ে হচ্ছে এলডিসিতে থেকে কিভাবে আমরা সারা দুনিয়ার বেনিফিট নিতে পারি। ওষুধ কোম্পানিগুলো দেখেন অলমোস্ট 0 টাকায় 0 ট্যাক্সে সারা দুনিয়াতে ওষুধ রপ্তানি করতে পারে। এটা কেন পারছে? কারণ আমি এলডিসিতে আছি, আমার উপর শুল্ক দিতে পারছে না। বড় বড় ধনী দেশগুলো আপনার যে ওষুধের পেটেন্ট তৈরি করে, সেই পেটেন্টগুলো আমাদের মতো দেশগুলোতে তারা 0 টাকায় দিয়ে দেয় অথবা নামমাত্র টাকায় দিয়ে দেয়। আপনি যদি ওই ওষুধগুলোকে পেটেন্ট কিনে আনতে চান, এই পেটেন্ট কিনে এনে আপনি এই ওষুধ বাংলাদেশে বানিয়ে গরিব মানুষকে ওষুধ খাওয়াতে পারবেন না। এই বাস্তবতা আছে। অতএব মধ্যময়ের দেশ হবার এই পরিকল্পনা বাদ দিতে হবে বাংলাদেশের স্বার্থে, এবং সেই মোতাবেক আমার বাজেটকে রিভাইজ করাটা জরুরি বলে মনে করছি। কালো টাকা সাদা করবার প্রভিশনটা এই বছরও রাখা হয়েছে, যেটা দুঃখজনক। জিনিসটা হচ্ছে বেশ অনৈতিক একটা কাজ, এবং পূর্বতন যে অভিজ্ঞতাগুলো আমরা দেখেছি সেখানে কালো টাকা সাদা করবার প্রভিশনে আপনার খুব বেশি টাকা বাংলাদেশে আসে নাই, বরং এই আওয়ামী লীগের পাচারের টাকা অন্য দলের ব্যানারে বাংলাদেশে এসে হালাল হওয়ার একটা প্রক্রিয়ার সম্ভাবনা এখানে আছে। অতএব সেইটা দেশের জন্য ভালো হবে না, বরং হচ্ছে টাকা পাচার রোধ করা বন্ধ করা দরকার। ঋণ খেলাপিদের কাছ থেকে টাকা আদায় করার ব্যবস্থা করা দরকার। সিরিয়াসলি যারা জেনুইন ব্যবসায়ী তাদেরকে আপনি রেয়াত দেন, সুবিধা দেন, সুযোগ করে দেন, কিন্তু যারা প্রফেশনালি ব্যাংকের টাকা লুট করে, প্রফেশনাল ঋণ খেলাপি, তাদের ব্যাপারে সিরিয়াসলি মেজার নেওয়া দরকার, সিরিয়াসলি বন্দোবস্ত করা দরকার, যেন এইটা দৃষ্টান্ত হয়ে থাকে অন্য ব্যবসায়ীদের জন্য। কিন্তু যারা করতে চায়, জেনুইন উদ্যোক্তা আছে, তাদের পাশে যেন রাষ্ট্র দাঁড়ায়, সেটা আমরা চাই। এরপরে হচ্ছে সব মিলিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে বাজেট নিয়ে সিরিয়াসলি রাজনৈতিক দল এবং অংশীজনের সাথে আমাদের আকাঙ্ক্ষা যেখানে আছে সেটা নিয়ে কথা বলা দরকার। গণ অভ্যুত্থানের অনেক অংশীজন, রাজনৈতিক দল ছাড়াও, গণ অভ্যুত্থানে শত শত শহীদ পরিবার আছে, হাজার হাজার আহত যে যোদ্ধা আছে। এখানে আজকে আমাদের এই হলরুমে একজন আহত যোদ্ধা আছে, যিনি মাত্র কয়েকদিন আগে আপনার বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসছেন। এই মানুষগুলোর মতামত নেওয়া দরকার, কারণ তারা বয়সে তরুণ, তাদের স্বপ্নের বাংলাদেশ 2 কে তারা কিভাবে দেখতে চায়, সেই আকাঙ্ক্ষাটা অর্থ উপদেষ্টা থেকে শুরু করে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে শুনতে হবে। কারণ এটা অঙ্কের হিসাব না, মানুষের জীবনটা শুধু 100-200 টাকা শতাংশের জীবন না। এই জীবনের ভিতরে স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে। দা এবং দরদের যে আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশ 2-এর গল্পটা তার কাছ থেকে শুনতে হবে। তখনই শুধু এই বাজেটটা আমাদের সবার হবে, মানুষের হবে, 24-এর গণ অভ্যুত্থানের হবে। এবং সেই বাজেটটাই আমরা আগামী দিনে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক এবং পরামর্শের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে নিয়ে করবেন, এমনটা আশা করছি। এ পর্যায়ে পার্টির সম্মানিত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে বলছি কনক্লুড করবার জন্য। ধন্যবাদ। আমাদের বাজেট প্রতিক্রিয়া আমরা প্রথম দিনই সংক্ষিপ্তভাবে দিয়েছি, আজকে আরও বিস্তারিতভাবে আমাদের পার্টির সেক্রেটারি সাহেব দিয়েছেন। আপনারা দেখেছেন যে অর্থ উপদেষ্টা নিজেই বলেছেন যে এই বাজেটটাকে উনি গতানুগতিকতার বাইরে উনি নিতে পারেন নাই, এবং এটা উনি বলেছেন যে যে ধরনের একটা ভঙ্গুর শূন্য অর্থনীতির উপর দাঁড়িয়ে ওনারা ক্ষমতা নিয়েছেন, এবং ওনাদের টেনিউরটাও একটা আনসার্টেনিটি আছে, এটা কি 1 বছর না 1.5 বছর, এটাও ওনাদের কাছে একটা শঙ্কা আছে। ফলে এরকম পরিস্থিতিতে খুব ভালো বাজেট তৈরি করা যাবে না, বিপ্লবী কোনো বাজেট দেওয়া যাবে না, এটা উনি নিজে স্বীকার করেছেন। তো সুতরাং এটা একটা, ওনারা যেহেতু নিজেরাই স্বীকার করছেন যে এটা গতানুগতিক বাজেট, সুতরাং আমরা এখানে সমালোচনা করার মানে খুব বড় ধরনের বিষয় আমাদের হাতে সেভাবে নাই। যেই আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে আমাদের দেশে বাজেটকে অনেক জটিল বিষয় মনে করা হয়, অনেক কঠিন কঠিন টার্ম দিয়ে মানুষকে এমনভাবে ধারণা দেওয়া হয় যে বাজেট সাধারণ মানুষের না। ফলে বাজেট আসলে মানুষ শুধু দেখে কিসের দাম বাড়ছে, কিসের দাম কমছে, এতটুকুর মধ্যে তার চিন্তাটা সীমাবদ্ধ থাকে। অথচ বাজেটের মূল জায়গাটা হচ্ছে যে আমার খরচ কত, আমার আয় হবে কত, কোন কোন খাতে আমি খরচ করছি, আর আয়টা আমি কিভাবে করব, এবং আমি যে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি প্রতি বছর যে আমার ধার করে দেনা করে এই রাষ্ট্র চালাতে হচ্ছে, এটাকে আমি চলমান রাখবো না এখানে আমি ঘুরে দাঁড়াবো। রাজনৈতিক দলগুলো সাধারণত ঘুরে দাঁড়াতে চায় না, তারা মনে করে
ধার দেনা করে হলেও মানুষকে খুশি করার জন্য তারা একটা বাজেট দেয়। তা আমরা আশা করেছিলাম যে অর্থনীতির এই বাঁকটা ঘুরে দাঁড়ানোর মতো একটা বাজেট এই সরকার দিবে, কারণ এই সরকারের তো কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই এবং মানুষকে খুশি করার জন্য যেনতেনভাবে একটা প্রবণতাও নাই। কিন্তু এটা আমরা মনে করি যে একটা দিক নির্দেশনামূলক ঘুরে দাঁড়ানোর বাজেট দিতে ওনারা ব্যর্থ হয়েছেন। আমরা ওনাদের কাছে এই প্রত্যাশাটা করেছিলাম। দেখেন, অর্থ উপদেষ্টা নিজেই বলছেন যে আমাদের অর্থনীতি আইসিইউতে ছিল, কারণ পুঁজিবাজার একেবারেই ধ্বংসপ্রাপ্ত। ব্যাংকগুলোতে কিছুদিন আগেও, এই যে 7-8 মাস আগেও আমরা দেখেছি 1 লাখ টাকার চেক পাঠালেও সেটা বাউন্স হয়ে যেত। এখন সেই জায়গাটা ঘুরে দাঁড়িয়েছে। আমরা এই সরকারের একটা সমালোচনা করি যে ওনাদের রাজনৈতিক মেধা বা রাজনৈতিক প্রজ্ঞা কম, কিন্তু এই সরকারের একটা সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এই, যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, যে এই দলের মানে এই সরকারের অর্থনীতিবিদের সংখ্যা বেশি, এবং যে অর্থনীতিবিদেরা আমাদেরকে আজকে রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু একেবারে শুধু দেশসেরা না, এদেরকে বিশ্বসেরা অর্থনীতিবিদ আপনাকে বলতে হবে। সুতরাং আমাদের প্রত্যাশাটা ওনাদের কাছে সেভাবে ছিল। তো আমরা যেটা দেখেছি যে আমাদের বাজেট করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, আমাদেরকে শুরুই করতে হয় এবছর কত টাকা ঋণ শোধ করতে হবে। তো এটা একটা অর্থনীতির সবচেয়ে দুর্বলতম একটা জায়গা, যে আপনাকে প্রথমে ভাবতে হয় যে বেতন কত দিতে হবে, ঋণ কত শোধ করতে হবে, এরপরে আপনি উন্নয়নের চিন্তা করতে হয়, এবং সেই উন্নয়নের চিন্তা করতে গিয়েও আপনাকে তখন চিন্তা করতে হয় আরও কিছু ঋণ আমি কিভাবে করব। তো সুতরাং এরকম জায়গায় গিয়ে কোনো অর্থনীতিবিদেরই আসলে খুব বড় ধরনের চমক, বড় ধরনের ম্যাজিক দেখানোর সুযোগ নাই। একটা জায়গা আছে যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন এবং যেটা খুবই কঠিন, সেটা হচ্ছে ব্যয় সাশ্রয় করা। আর ব্যয়ের মূল জায়গা হচ্ছে আমাদের বেতন ভাতা ইত্যাদি। এবারেও দেখেছেন মহার্ঘ ভাতার কথা রাখা হয়েছে। তার মানে বেতন তো আছে, এর সাথে মহার্ঘ ভাতা দিতে হবে। এবং এটাও বাস্তব, যেহেতু মূল্যস্ফীতি আমরা কমাতে পারছি না, মানুষের বেতন বাড়ছে না কিন্তু খরচ বেড়ে যাচ্ছে, তাহলে মানুষ কি করবে? মানুষ দুর্নীতি করবে। আপনি যতই দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেন, মানুষের অভাব যদি দূর করা না যায় দুর্নীতি হবেই। সুতরাং আমাদেরকে দুইটা কাজ করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে অভিযানও চালাতে হবে, একই সাথে মানুষের আয় ব্যয়ের যে দূরত্বটা আছে সেটাকেও কমিয়ে আনতে হবে। এখন সেই জায়গায় আমাদের যেটা করতে হবে যে আমাদের ব্যয় সাশ্রয় করতে হবে, এবং সেটা বিপ্লবী পথে না গেলে এটা কখনো সম্ভব না। বেতন ভাতার এই যে চাপ, এটা যদি কমানো না যায়, রেগুলার এক্সপেন্ডিচার যদি আমরা কমাতে না পারি, আপনারা দেখবেন আমরা যখন কোনো একটা কোম্পানি, যে আমাদের অর্থ সম্পাদক এখানে আছেন, উনি একজন দেশসেরা অডিটর, তো অডিটর কোম্পানিগুলো বলে যে আপনাদের দেশের আপনার কোম্পানির খরচ কমান, স্টাফ কমান, আপনি ইলেকট্রিসিটির খরচ কমান, এসি কম খরচ করেন, পানি কম খরচ করেন, এগুলো বলে না আমাদেরকে? ঠিক এই রাষ্ট্রের অপচয় এবং ব্যয় কমাতে হবে। দেখেন আমাদের এখানে দিবস পালন বাবদ কত টাকা খরচ হয়। অতীতে আমরা দেখেছি শুধু দিবস পালন বাবদ শত শত কোটি টাকা খরচ হয়। ভাই, আমার যেই অভাবী লোকটা, যে লোকটা চিকিৎসার অভাবে, আমার এই জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা খরচ তো আমরা দিতে পারছি না। এখন আমি যদি জুলাই আগস্টের দিবস পালন করি শত হাজার কোটি টাকা খরচ করে, আর যদি আমার আহত ভাইয়ের চিকিৎসা না হয়, তাহলে এই দিবস পালন কি তার জন্য কোনো সুখ বয়ে আনবে? আনবে না। সুতরাং এই জায়গায় আমাদের সমস্ত মানুষকে, যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, যে মানুষকে এঙ্গেজ করতে হবে, সচেতন করতে হবে, তাকে বুঝতে দিতে হবে যে তার রাষ্ট্রটা কিভাবে ঘুরে দাঁড়াবে। মানুষকে এঙ্গেজ করেন না, বাজেট দিয়ে দেন, মানুষ খালি দেখে সিগারেটের দাম বাড়লো না মশার কয়েলের দাম কমলো, এটাতেই সে আলোচনা সীমাবদ্ধ রাখে। এই জায়গাটা ঘুরে দাঁড়ানোর জন্য আমার এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি এই রাজনীতিটা চালু করতে চায় যে মানুষকে তার অধিকার সম্পর্কে জ্ঞান দিতে হবে, রিক্সাওয়ালাকেও তার বাজেট বুঝতে হবে, আমার গৃহিণীদেরকে বাজেট বুঝতে হবে। তখন গৃহিণী আপনার ওই যে গ্যাস যে আমার নাই রাষ্ট্রে, তখন সে গ্যাস সাশ্রয় করবে। তখন আমার অফিসের লোকেরা, আমার অফিসের পিয়নও এসিটা বন্ধ করে বলবে যে না, এখন এসি চালানো যাবে না, কারণ আমি যে এসি চালাচ্ছি এটার চাপ আমার অর্থনীতির উপর পড়ছে। আমি যে অযথা গাড়ি চালাচ্ছি, আমি রিক্সা নিয়ে যেতে পারি, পায়ে হেঁটে যেতে পারি, সেখানে যে আমি গাড়ি নিয়ে যাচ্ছি সেখানে যে পেট্রোল খরচ হচ্ছে সেটা আমার অর্থনীতির উপর চাপ ফেলছে।
তাহলে জনগণকে যদি আপনি অর্থনৈতিকভাবে অর্থনৈতিক চাপ সম্পর্কে ধারণা না দেন, জ্ঞান না দেন, বাজেট নিয়ে আলোচনা না করেন, তাহলে রাষ্ট্র কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। এই রাষ্ট্রের সংগ্রাম প্রত্যেকটা নাগরিকের সংগ্রাম, এই রাষ্ট্রকে বেঁচে থাকার লড়াই প্রত্যেকটা নাগরিকের বেঁচে থাকার লড়াই। এই ধারণা দেওয়ার জন্য আমার বাংলাদেশ পার্টি আমরা বলছি যে নতুন এই রাজনীতির সূচনাটা আমাদের করতে হবে। আপনারা এসেছেন, অনেক ধন্যবাদ। ঈদের সময় কষ্ট করে অনেকে ঈদের ছুটি বাদ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান কভার করছেন। আপনাদের সবাইকে আগামী ঈদ মোবারক। আমরা চাই এবারের ঈদে ঈদ যাত্রা যাতে ভালো হয়। দেখেন, আমরা শুধু সরকারের সমালোচনা করছি না, কিছু কিছু জায়গায় ধন্যবাদও দিতে হয়। আপনারা জানেন যে ঈদুল আজহায় সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে হজ। এই যে আমাদের এবারে যে হজ যাত্রাটা হয়েছে, প্রত্যেক বছর আপনি দেখবেন হাজিদেরকে নিয়ে নানা ধরনের জালিয়াতির ঘটনা ঘটে। হাজিদের আমরণ অনশন থেকে অনেক কিছু আমরা দেখেছি অতীতে। এবছর আমরা এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের অসুবিধা পাই নাই। তা আমরা এখান থেকে দাবি করব ঈদ যাত্রায় যাতে জ্যাম, চাঁদাবাজি এগুলোর ব্যাপারে সরকার খুবই সচেতন আছেন। আমরা চাই এই জায়গাটায় যাতে একদম শান্তিপূর্ণভাবে ঈদ যাত্রাটা মানুষ করতে পারে। পশুর হাটে, গরুর হাটে চাঁদাবাজিটা যাতে বন্ধ থাকে এবং মানুষ যাতে নিরাপত্তার সাথে নির্বিঘ্নে আমাদের ঈদটা করতে পারে। এবং ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই চামড়া বিক্রি করে গরিব মানুষের কাছে টাকা দেওয়াটা। আমার চামড়া বিক্রিটা যাতে যথাযথভাবে করা যায়, সঠিক দামটা যাতে পায়, গরিব মানুষগুলো যাতে তাদের ঈদের শান্তিটা পায়। আপনাদের সবার কাছে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ফুয়াদ ভাই প্রশ্নের জবাব দিবেন। সরি, আমি দৈনিক দেশটিভিতে আছি। গতকালকে আমরা দেখলাম যে নগর ভবনে বিএনপি নেতা ইশরাক ভাই তিনি বলেছেন তাকে শপথ পাঠ করানো না হলে তিনি শপথ পাঠ করে নিজেই নগর ভবনে বসবেন। এই বিষয়টা আপনি একজন আইনজীবী এবং রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখছেন? দেখেন, একটা বিষয় আমরা শুরু থেকে বলছি যে বাংলাদেশে এমন একটা সময় আমরা আছি যখন আমাদের কোনো নির্বাচিত সরকার নাই। একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, উপজেলা বলেন, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন, জেলা পরিষদ বলেন, ওয়ার্ড বলেন, যা বলেন। তো সেইখানে আপনারা নোটিস করেছেন যে গত বছর সেপ্টেম্বর অক্টোবর থেকে কিন্তু আমি বারবার এই দাবিটা তুলেছি যে জনগণের ভোগান্তি দূর করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে স্থানীয় প্রশাসনে প্রশাসক নিয়োগ না দিয়ে, সরকারি আমলাদেরকে দায়িত্ব না দিয়ে যেটা করা দরকার, যারা বিএনপি, জামাত অথবা বিদ্রোহী প্রার্থী হিসাবে স্বতন্ত্রভাবে বিভিন্ন জায়গাতে নির্বাচিত হয়েছেন কোনো মার্কা ছাড়া, তাদেরকে যাচাই বাছাই সাপেক্ষে, যারা ফ্যাসিবাদের দোসর ছিল না, গণতন্ত্রের পক্ষে আন্দোলনে লড়াইতে সক্রিয় ছিল, তাদেরকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া। এবং বাংলাদেশে আপনার এই কাউন্সিলর আছে আপনার পৌরসভা, সিটি কর্পোরেশন মিলায় প্রায় ধরেন ৬,০০০-এর মতো। তার ভিতরে প্রায় ২,২০০ হচ্ছে যারা আওয়ামী লীগ বিরোধী প্ল্যানেল থেকে হয়েছিল, তাদেরকে দেবার জন্য। এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু একটা চিঠি লিখে বিএনপির ১৯ জন ব্যক্তি যারা মেয়র নির্বাচিত হয়েছে বিভিন্ন পৌরসভায়, তাদেরকে দায়িত্ব দেবার জন্য উনি অনুরোধ করেছেন। ওটাকে কিন্তু আমরা সমর্থন করেছি। এবং বিএনপি মহাসচিবের এই সমর্থনের প্রেক্ষিতে আমরা বলেছি এটা শুধু পৌরসভাতে না, সারা দেশে করেন, কারণ সেবা বিঘ্নিত হচ্ছে। যদি মনে করেন যে এটাকে করতে জটিলতা আছে, তাহলে প্রশাসনে নির্বাচন দিয়ে দেন, সব জায়গাতে নির্বাচন দিয়ে দেন স্থানীয় প্রশাসনে। কারণ নির্বাচন দিলে যেটা হচ্ছে, আপনার সেবাটা কোনো না কোনো ফর্মে আবার জনগণের কাছে ফিরে আসবে। আপনি জানেন যে কি পরিমাণ কষ্ট হচ্ছে, জন্ম সনদ, মৃত্যু সনদ, সার্টিফিকেট পাচ্ছে না, পাসপোর্ট বানাইতে পারতেছে না, এনআইডি করতে পারতেছে না, জমি জমা কেনা বেচা করতে পারতেছে না। গ্রামে গঞ্জে, ইউনিয়ন পরিষদের, আপনার উপজেলা পরিষদে সিম্পলি গরুর হাট বসছে আর কি। ওখানে কর্মচারীরা ওই ডিপার্টমেন্ট চালাইতেছে, আগের ঠিকাদাররা মিলে ওখানে চক্র ডেভেলপ করছে। এবং যেহেতু আপনার যারা টিএনও আছেন তারা নিজেদের ডিপার্টমেন্ট সামলায়, আবার এডিশনাল রেসপন্সিবিলিটি পালন করতে আসলে ওনারা পারছেন না, এটা পারা সম্ভব না। শুধুমাত্র 2-3 দিন পর পরে ফাইল সাইন করছেন। এখন নির্বাচন দিলে ভালো যেটা হইতো স্থানীয় প্রশাসনে, সেটা হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচন করবার জন্য আমাদের নির্বাচন কমিশন এবং প্রশাসন প্রস্তুত কিনা এটা আমরা বুঝতে পারতাম। কারণ এই সরকারকে বিদায় নিতে হবে কিভাবে? একটা ভালো নির্বাচন দিয়ে। এবং এই ভালো নির্বাচনটা বাংলাদেশে 2001-এর পরে করবার কোনো অভিজ্ঞতা এই রাষ্ট্রের নাই। অতএব এই নির্বাচন কমিশন সিম্পলি ভুলে গেছে। তো
তো যদি নির্বাচনে চলে যাইতো তাহলে কিন্তু আপনার ওই চট্টগ্রামে মামলা করে মেয়র হওয়া, বরিশালে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা, ঢাকাতে মামলা করে মেয়র হওয়ার চেষ্টা করা, এই যে মেয়াদ উত্তীর্ণ মামলা করে মানে যে কোনোভাবে ক্ষমতা নেওয়ার, গদিনে আসীন হওয়ার যে কালচার, এটা খুব ব্যাড প্রেসিডেন্স হবে। একইভাবে চিন্তা করেন, আমরা সবাই জানি যে দিল্লি আওয়ামী লীগ মিলে 2008-এ বাংলাদেশের 111-এর সরকার একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আওয়ামী লীগকে বসাইছে না? এভিডেন্স আছে। তাহলে যদি এখন একটা মামলা করা হয় তাহলে কি বিএনপিকে ক্ষমতায় দিয়ে দেওয়া যাবে সংসদে? তো নির্বাচন করতে হবে না, 2008-এর সংসদটা নতুন করে আবার বসবে। তাহলে এই মামলা করে প্রশাসনিক দায়িত্ব নেবার যে কালচার তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা ব্যাড কালচার হয়ে থাকবে এবং ফিউচারে এটা রাষ্ট্রের জন্য ভালো হবে না। বরং আমরা এটাও প্রস্তাব করেছি, যেহেতু প্রশাসক নিয়োগ দেওয়ার সুযোগ আছে, ইশরাককে দক্ষিণে প্রশাসক করে দেখ। যদি মেয়র করার তো টেকনিক্যাল প্রবলেম আছে অনেকগুলো, প্রশাসক করে দেখ, রাজনৈতিক দলগুলোর সাথে বসুক। বরিশালের ব্যাপারে আমরা বলেছি, চরমনাইয়ের যিনি নায়েবে আমির, উনি ওখানে নির্বাচনে জেতার কথা ছিল, ওখানে লুটপাট করে নিয়ে নেওয়া হয়েছে, ওনাকে বরিশালের প্রশাসক করে দেখ সরকার। তাহলে অ্যাটলিস্ট একটা সেবা তো শুরু হবে। তো এই প্রসেসে যেতে পারলে যেটা হতো যে রাষ্ট্র তার সেবাটা তার নাগরিকদের জন্য সেফগার্ড করতে পারত। আর আন্দোলন সংগ্রামের ব্যাপারে আমরা বারবার বলেছি, এটা করাটা রাষ্ট্রের জনগণের একটা অধিকার, এটা করতে পারতে হবে। কিন্তু এটা করতে গিয়ে জনভোগান্তি যেটা হচ্ছে, আমরা গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ দুইটাকে দেখতে চাই, সেখানে গণতান্ত্রিক অধিকার থাকবে, তবে জনভোগান্তি থাকবে না। ইতিমধ্যে সরকারের কাছে আমরা দাবি করেছি যে সরকারের ক্ষমতার যে কেন্দ্রবিন্দুগুলো আছে, এই কেন্দ্রবিন্দুগুলোর আশেপাশে বৈধভাবে মিছিল, মিটিং, সমাবেশ করবার জন্য জায়গা করে দেওয়া। যেমন প্রায় দেখবেন যমুনার সামনে রাস্তা স্টক করে দিচ্ছে, তা আপনি যমুনার সামনে মিছিল, মিটিং করার জায়গা করে দেন। রমনা পার্কের ভিতরে আপনি পাবলিক স্পিকিং কর্নার করে দেন, যারা এসে মানববন্ধনটা ওইখানে করবে, এবং আলাদা সরকারের ইউনিট থাকবে যে মানববন্ধন, মিছিল, সমাবেশ থেকে ইনফরমেশনটা নিয়ে যাবে। এখন যেটা করতে হয়, সরকারের কেউ আন্দোলনের লোকদের কাছে গিয়ে সাহায্য করা অথবা বোঝার চেষ্টা করছে না। আপনি দেখবেন এখন প্রেস ক্লাবে যান, আপনারা দেখবেন তথ্য আপারা, শত শত আপারা এসছে সারা বাংলাদেশ থেকে, তারা অনশন করছে, অবস্থান কর্মসূচি পালন করছে, তাদের চাকুরি স্থায়ীকরণ করা অথবা মেয়াদ বাড়ানো, হোয়াটএভার। কিন্তু রাষ্ট্র তো তার সাথে গিয়ে তো কথা বলতে হবে কাউকে, ভাই আপনি পারলে পারবেন অথবা পারবেন না। 2 সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত 5 জনকে ডেকে চা খাওয়ার প্রয়োজনীয়তা মনে করেনি। পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়াররা দেখেন শহীদ মিনারে কয়েক সপ্তাহ থেকে আন্দোলন করছে, সমাধান হচ্ছে না কেন? সমাধান খুব সহজ। বাংলাদেশের যে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আছে, আরইবির কিছু ক্রিমিনাল সিন্ডিকেট আছে, তারা এই রাষ্ট্র থেকে যে ফরিয়াগিরি করা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা, এটা বন্ধ করতে চায় না। সমাধান হচ্ছে না এই কারণে। তো এইভাবে দেখেন, যারাই আন্দোলন করছে তাদেরকে আন্দোলনের স্পেস করে দেওয়া, জায়গা করে দেওয়া, রুট ঠিক করে দেওয়া, পুলিশকে হেল্প করতে হবে, মিছিলে বাধা দেওয়া না যে আপনি এই রুটে এইভাবে হেঁটে আপনি যমুনায় যাবেন, এটা বলে দিতে হবে। আপনি সচিবালয়ে স্মারকলিপি দিতে চান অমুক উপদেষ্টাকে, আমরা সাহায্য করব, আপনি এখানে আসেন, 5 জনে মিলে আমার সাথে চলেন, আমরা উপদেষ্টার কাছে আপনাকে নিয়ে যাব। সরকারি কর্মকর্তারা আসে না কেন প্রেস ক্লাবে? যমুনার সামনে আসে না কেন, যে ডিপার্টমেন্ট যেটার সাথে সংশ্লিষ্ট? আপনি সংসদ ভবনের সামনে মিটিং মিছিল করার জায়গা করে দেন। এখানে আমাদের ঈদগাহ ময়দানটা 2 দিনের কয়েক ঘন্টা ছাড়া সারা বছর এখানে গাজার আক্রা বসে, তাহলে আপনি ঈদগাহ ময়দানটাকে আপনি মিছিল মিটিং করবার জায়গা করে দিচ্ছেন না কেন? এখানে আপনি পাবলিক কর্নার করে দেন, অনেকগুলো মঞ্চ করে দেন, পার্মানেন্ট মঞ্চ করে দেন, যেখানে গিয়ে মানুষ মিছিল, মিটিং, সমাবেশ করবে, গোয়েন্দা সংস্থা ওখানে রিপোর্ট করবে, রেলেভেন্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ওখানে স্মারকলিপি সহ ডেলিগেশন নিয়ে যাবে। এভাবেই তো রাষ্ট্র নাগরিকদের অধিকারকে এনশিওর করতে হবে। কিন্তু এখন যেটা হচ্ছে, কেউ কারো কথা শোনে না, বাধ্য করতে হয়, গাড়ি ভাঙতে হয়, গাড়ি আটকাইতে হয়, রাস্তাঘাট ব্লক করতে হয়, তা না হলে কোনো উপদেষ্টা, কোনো সচিবের টনক নড়ে না। অতএব আমরা যেটা চাই যে যার যেটা অধিকার আছে বলে মনে করা হচ্ছে, সেই অধিকারের জন্য সে কথা বলবে, ইনক্লুডিং দক্ষিণের সিটি কর্পোরেশন নিয়ে যারা আন্দোলন করছে। কিন্তু সিটি কর্পোরেশন ব্লক করে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ জনভোগান্তি তৈরি করা, সেবা বিঘ্নিত করা, অফিসার, কর্মকর্তা, কর্মচারীদেরকে ঢুকতে বাধা দেওয়া এবং কোনো কোনো সময় শারীরিকভাবে বাধা দেওয়ার ঘটনাও আমরা দেখলাম, সেইটা কোনোভাবে কাম্য হইতে পারে না। এগুলো আওয়ামী ফ্যাসিবাদী আমলে দরকার ছিল। যেই সরকারটা আমাদের সবার, যার সাথে কথা বলার সুযোগ আছে, যার সাথে বৈধভাবে ন্যায্যতার সাথে ঝগড়া করবার সুযোগ আছে,
তাকে বাধ্য করে আওয়ামী স্টাইলে প্রতিবাদ মিছিল মিটিং কাম্য না। এই জন্য আমরা মিছিল মিটিং সমাবেশ করবার অধিকারকেও দেখতে চাই, এটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে চাই, এবং এটার সাথে সরকারের যে যোগসূত্র আছে সেটাকে আর একটু পেশাদারিত্বের সাথে যেন করা হয় সেটাও দেখতে চাই, তাহলে জনভোগান্তিটা কমে যাবে। ধন্যবাদ। সবাই তো ক্লান্ত হয়ে যাচ্ছে, বলো। দ্বিতীয় প্রশ্ন হলো, মাননীয় অর্থ উপদেষ্টা যে বাজেটটা দিয়েছেন সেটা উনি বলেছেন যে সম্পদের সুষম বন্টন এটা আপনি বলবেন? প্রথম কথা হচ্ছে যে আমরা তো মনে করি যে এটা আরও অনেক কমানো দরকার ছিল। আপনার আয়ের পরিকল্পনা করা হয়েছে 5 লক্ষ কোটি টাকার উপরে, ধরেন প্রায় $50 বিলিয়ন। আপনার সর্বোচ্চ আয় হইতে পারে $30-35 বিলিয়ন। ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, এক্সাইজ, ডিউটি সব মিলায় ধরেন আপনার এর থেকে বেশি আয় হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাহলে আপনি আপনার আয়েরও ডাবল পরিমাণ টাকা আপনি ঋণ করার চিন্তা করছেন। তাহলে এই বাস্তবতাটা দিয়ে আপনি আসলে এই ঋণ করে ঘি কতদিন খাবেন? এখন ঘাটতি বাজেটের কালচার সারা পৃথিবীতে আছে, দেয়া হয়। ঘাটতি বাজেটটা ওইখানে কাজে লাগে যেখানে আপনার দক্ষ জনবল আছে। আপনি জানেন যেখানে কস্ট অফসেট হবে, যে আপনি একটা কাজের পিছনে 30,000 টাকা ইনভেস্ট করবেন, আপনার 70,000 টাকা ফেরত আসবে। কিন্তু আমার এখানে ইনভেস্টমেন্ট এবং দক্ষ জনবলের যে বাস্তবতা, প্রজেক্ট বাস্তবায়নের যে স্লো গতি, যে স্লথনেস আছে, এই বাস্তবতায় আপনি ঘাটতি বাজেট করে তো কস্ট অফসেট করতে পারবেন না এবং এই টাকাও আয় করতে পারবেন না। তাহলে প্রতি বছর শেষে এসে সম্পূরক বাজেট এসে যে কারেকশন করা লাগে, এই কারেকশনটা কেন করতে হচ্ছে? তো এই জন্য আমরা বোধ করছি এটা একটা অবাস্তব, মানে এই কয়েক লক্ষ কোটি টাকা মানে হাইপোথেটিকলি বলা যে আমি এই টাকা আনবো, ঋণ করব, খরচ করব, এবং এটা বাস্তবায়ন করাটা প্র্যাকটিক্যাল না। বরং হচ্ছে আমরা চাচ্ছি প্রত্যেক ডিপার্টমেন্টের অডিটিং করে রিভিউ করা দরকার যে আসলে আপনার এই বাজেট করবার প্রয়োজন আছে কিনা, এত টাকা প্রস্তাব করবার প্রয়োজন আছে কিনা। অতএব এই টাকা যে কিছু কমানো হয়েছে, এই টাকা দিয়ে তো ইতিমধ্যে জ্বালানির যে আপনার মানে বকেয়া বিল ছিল সেই বিল শোধ করেছে, অতএব কাজটা খুব খারাপ কাজ না। আর দ্বিতীয়ত হচ্ছে সুষম বন্টন ইটসেলফ, এই টাকাটা কমায় দিলেই সুষম বন্টন হবে না। সুষম বন্টনের সাথে আপনার অনেকগুলো চেইন আছে, যা আপনি সমাজের যে বিভিন্ন সেগমেন্ট আছে, যারা ধরেন দরিদ্র সীমার নিচে বাস করে, অতি দরিদ্র সীমার নিচে বাস করে, মধ্যম আয়ের মানুষ, উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এই প্রত্যেকটা মানুষের তার যে সিলিং আছে, তার সিলিংটাকে আপনি বড় করতে পারছেন কিনা, তার যে প্রপোর্শনের মানে ইনফ্লেশন আছে সেটাকে অ্যাডজাস্ট করতে পারছে কিনা, তাকে আপনি কল্যাণ ভাতার মধ্যে আনতে পারছেন কিনা, এরকম অনেকগুলো সাপ্লাই ডিমান্ড চেইনের বাস্তবতাগুলো আছে। এর প্রত্যেকটা অনুষঙ্গ মিলে হচ্ছে সুষম বন্টনের আলোচনা করতে হবে। শুধুমাত্র বাজেটে গত বছরের থেকে এই বছর কিছু টাকা কমালেই রাষ্ট্রের সম্পদের সুষম বন্টন হবে, এটা আমরা বিশ্বাস করি না। ধন্যবাদ।